আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। হ্যাঁ রসুল ভাই, এই ঘটনাটা অ্যাকচুয়ালি মানে আমার নিজের সাথে কিন্তু ঘটা। জি। বেশি দিন হয়নি, মাসখানেক তো এরকম হয়েছে। আমি ঢাকার বাইরে যে কোনো একটা জায়গায় ছিলাম আর কি। তখন এনভায়রনমেন্টটা হচ্ছে ওই বাসার আশেপাশটা হচ্ছে খুব নীরব, এবং আমার ওই বাসার পাশেই একটা অনেক পুরনো গ্রেভিয়ার্ড আছে আর কি। তো রাতের বেলা যখন ঘুমাতে যাই, স্বভাবতই আমি ওখানে একা থাকি, কেউ নাই। তো একটু অস্বস্তি লাগে আর কি রাতে। অনেকেই বলে যে ওখানে থাকলে ঘুমাতেই পারতো না রাতে। তো আমি বেশ মানে এনজয় করি ব্যাপারটা, তারপর একটু কেমন অস্বস্তি লাগে। তো একদিন রাতে ঘুমাতে যাচ্ছি, তখন আপনার প্রায় 3:30 মানে তার হয়তো কিছুক্ষণ পরেই আপনার ফজরের আজান পড়বে। রাইট। এরকম একটা সময় আমি শুয়েছি, এবং শুয়ে আপনি বাতি বন্ধ করে দিয়েছি, এবং আমি চিন্তা করছি যে মানে একটু মানে অস্বস্তি লাগছে। এর মধ্যে দেখলাম খুব একটা বাজে দুর্গন্ধ মানে ঘুরে গেল ঘরটা আশপাশ থেকে, মানে একটা মানে পচা, মানে কোনো কিছু পচে গেলে যেরকম গন্ধ আসে সেরকম একটা গন্ধ। এই জিনিসটা খুব অস্বস্তি লাগতেছিল যে হঠাৎ করে এরকম কেন গন্ধ আসবে, হঠাৎ আসার কথা না। এতক্ষণ তো খুব ভালো বাতাস বইছিল, এবং অনেক মানে ন্যাচারাল এনভায়রনমেন্ট আশেপাশে, গাছগাছালি, বাতাস। তো আমি জানালাটা একটু মানে ছোট করে দিলাম, মানে বন্ধ করার কাছাকাছি নিয়ে আসলাম, তারপর আমি শুয়ে পড়লাম। তো যখন শুয়ে পড়েছি রাসেল ভাই, ঘুমাইনি তখনও মানে চেতনা আছে অনেক। এরকম সময় আমি হঠাৎ করে ফিল করলাম যে আমার মাথার মধ্যে কেউ টাচ করেছে। আচ্ছা। একটা হাতের ছোঁয়া। আচ্ছা। এটা কিন্তু খুবই আনইউজুয়াল একটা জিনিস, বিকজ ওই বাসায় কেউ নাই, আমি একা, এবং আমি প্রচন্ড রকমের আটকে উঠছি। আচ্ছা। ভয় পেয়ে গেছি, মানে ভয় পাওয়া নাকি হঠাৎ করে একটা টাচ, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এবং যখন এই জিনিসটা আমার মাথায় ক্রস করলো যেখানে কেউ নাই, কি আমাকে টাচ করলো, ঠিক এই সময়টাই আমার কানের মধ্যে একটা জিম করে শব্দ হলো। সাথে সাথে আমি ফিল করলাম এই স্লিপ প্যারালিসিস যে জিনিসটা মানুষ বলে, বা বোবায় ধরা, রাইট, এটা সম্বন্ধে আমি যথেষ্ট আগে পড়াশোনা করেছি, জেনেছি, আমি আলাপও করেছি একদিন ভূতের সঙ্গে। তো এই জিনিসটা আমি একদম মানে এক্সপেরিয়েন্স করলাম, এবং আমি সম্পূর্ণ জেগে থাকা অবস্থা। আচ্ছা। এবং আমি নড়তে পারছিলাম না আসলে, মানে ইটস লাইক সামবডি ইজ লাইক টেকিং কন্ট্রোল ওভার মাই বডি। আচ্ছা, এরকম একটা ব্যাপার। তো আমি ভেতরে তখন আপনি বুঝছেন যে আমার মাথায় কিন্তু তখনও কাজ করতেছে রাসেল ভাই, যে সেন্সটা যে এই জিনিসটা কি হচ্ছে আমি বুঝতে পারছি, এবং আমি চিন্তা করছি। তখন আমার একটা পুরনো কথা মনে পড়লো, অনেকেই বলতো। প্রিয় লিসেনার, আজকের প্রতিটি গল্প মন দিয়ে শোনার অনুরোধ রইল, কারণ আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা কিছু হাড়হিম করা বাস্তব অভিজ্ঞতা। এই ভয়ঙ্কর মুহূর্তগুলোর সাক্ষী হতে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে প্রতিদিন সবার আগে আমাদের এই রহস্যময় জগতের গল্পগুলো আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, ঘটনাগুলো আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন, যাতে তারাও এই রোমহর্ষক অভিজ্ঞতার ভাগ পায়। তাহলে চলুন আর দেরি না করে চলে যাই আজকের ঘটনায়। যে এরকম অবস্থায় যদি কেউ সাথে না থাকে, মানুষ মারা যায়। আচ্ছা। ঠিক এরকম মানে কন্টিনিউয়াসলি থাকলে, অনেকেই বলেছে আগে। তো এটা যখন আমার মাথায় কাজ করছে, আমি নিজের মাথায় নিজে চিন্তা করছি অটো সাজেশনের মতো, যে আমি এটা হতে দিতে পারি না। রাইট। আমি তখন দোয়া পড়া শুরু করলাম। আপনি তখন চিন্তা করতে শুরু করলেন, এবং মনে মনে দোয়া পড়া শুরু করলাম, এবং দোয়াটা মুখ দিয়ে যে বের করবো আসলে মুখটা খুলতে পারছিলাম না, এবং অনেকক্ষণ চেষ্টার পর অল অফ এ সাডেন মুখ দিয়ে ধোঁয়াটা বেরিয়ে আসলো। মুখ থেকে আপনার ওরকম প্যারালাইজ টাইপের, মানে আমি চেষ্টা করছি ওটা পোঙানোর মতো, এবং আমি অনেক চেষ্টার পর এক সময় আমার মুখ থেকে বেরিয়ে আসলো দোয়া, এবং দোয়া বেরোনোর সাথে সাথে ইটস জাস্ট লাইক এ ম্যাজিক, লাইক আপনার ইলেকট্রিক শক দিয়ে কোনো কিছু ছেড়ে গেলে যেরকম লাগে, জাস্ট লাইক দ্যাট। এবং আমি উঠে বসলাম, বসে আমি দোয়া পড়লাম, দোয়া পড়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করলাম, এবং চিন্তা করলাম যে এই সময় চলে, এবং ঠিক সেই মুহূর্তটাই কিন্তু ফজরের আজান দিল, একদম ওই টাইমটা। আমি যখন উঠে বসলাম, বসে দোয়া পড়লাম, তখনই কিন্তু ফজরের আজানটা দিয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, ওই যে দুর্গন্ধ ছিল সেটা চলে গেছে। দুঘন্টা একটু বর্ণনা তো। 2 ঘন্টা এটা জিনিসটা এরকম, কোনো অনেক সময় আমরা কোথাও দেখি না যে কোনো কিছু পচে মরে যায়, যেমন ধরেন একটা ইঁদুর বাসা পচে গেলে যেরকম হয়, ওই ধরনের স্মেল, মানে সহ্য করার মতো ঠিক না গন্ধটা। ওকে। হ্যাঁ, মানে কোনো কিছু পচা, ডিকম্পোজ স্মেল, মানে কোনো কিছু পচে যাচ্ছে এরকম একটা গন্ধ। সো এবং সেই মুহূর্তে আপনি দেখলেন যে হঠাৎ করে অল অফ আ সাডেন সবকিছু নর্মাল, গন্ধটাও চলে গেল, মানে নর্মাল বাতাস ঘরের ভেতরে। আমি জানলা খুলে দিলাম, ফ্রেশ বাতাস আসছে, এবং আজানও দিয়েছে তখন, কাছাকাছি মসজিদ ছিল। এবং আমি তখন এক্সপিরিয়েন্স করলাম, অনেকের কাছে শুনতাম জিনিসটা, স্লিপ প্যারালিসিস জিনিসটা যে অনেক ভয়ঙ্কর
ভয়ঙ্কর ভাবে ধরে জিনিসটা। কিন্তু এটা আমার লাইফে খুব বাজেভাবে ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো, খুব বাজেভাবে, এবং সম্পূর্ণ জাগ্রত অবস্থা এবং সম্পূর্ণ সেন্স ছিল আমার তখন। যে আমি ভাবতে পারছিলাম যে আমি অতীতে শুনেছি যে কেউ যদি না থাকে সেখানে এইভাবে হলে মানুষ মারাও যায় একসময়। ওকে, অলরাইট। যে আসলে একটা ঘটনা নিয়ে আসছি আজকে প্লিজ। সবার জন্য। আমার আজকে আবারও আমি এক পেশেন্টের কাজিনের স্টোরি শেয়ার করবো। তিনি অস্ট্রেলিয়া থেকে আমাকে ঘটনাটা পাঠিয়েছেন আর কি। তো ওনার নাম সাথী। তো ওনার আরেকটা বান্ধবী ছিল হিয়া। তো উনি 97 সালে ওনারা একটা কলেজে, আমি নাম বলছি না, এই কলেজে ভর্তি হওয়ার পর উনি একটি হোস্টেলে ওঠেন। আচ্ছা, গার্লস হোস্টেলে, এটি কলেজের পাশেই একদম। তো গার্লস হোস্টেলে ওঠার পর আজকে রাতে আপনি আমার ঘটনা শোনেন নাই? না, আমি আজকে আরো ঘটনা শুনে। তো হোস্টেলে ওঠার পর তার সাথে একজনের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, ওই হিয়া যার নাম বললাম আর কি। তো বন্ধুত্ব হওয়ার এক পর্যায়ে ওই হোস্টেলটি ছাড়ার জন্য মানে তাকে ডিসিশন নিতে হয় যে তাকে ওই হোস্টেল শেয়ার হোস্টেল থাকবেন। তো নতুন বাসা নিতে গিয়ে যখনই ডিসিশন নিলেন যে নতুন বাসা নেবেন, তখন ওনার ফ্রেন্ডকেও তার সাথে ডিসাইড করে, সাথে আপুর তার, যে আমি তোর সাথে থাকতো। সে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে বাসা খুঁজি। তো ওই এলাকাতেই তার একটি বাসা পান। আসলে বাসার বর্ণনাটা কিভাবে দিতে চাচ্ছি যে ওই বাসাটি দোতলা ছিল এবং আশেপাশে গাছগাছালি ছিল। নিচতলায় একটি ভাড়াটিয়া ছিল, দোতলায় একটাই রুম ছিল, মানে একটাই মানে ফ্ল্যাট ছিল কি, দুটা রুম। একটা রুমে তারা থাকতেন আর একটা রুম খালি, কারণ স্টুডেন্ট মানুষ তো, আর তাদের গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহ, পুরো পরিবার ময়মনসিংহ এ থাকে আর কি। তো সাথী আপু এবং তার যে ফ্রেন্ড ছিলেন তারা একটা রুম নিয়ে থাকা শুরু করে। ওখানে একটা বাথরুম আছে, একটি কিচেন আছে এবং পাশাপাশি একদম। তো ঘটনাটি আসলে কিভাবে শুরু হয় সেটি তিনি প্রপারলি আমাকে বলতে পারে নাই। তারপরও বলেছে যে যখন ঘটনাটি হয় ওটা ওই সময়টা এপ্রিল এবং মে এর মাঝামাঝি সময় হবে। আচ্ছা। তো হিয়া তার সাথে সবসময় থাকতো, যে কোনো কিছুতেই মানে প্রবলেম সলিউশন সবকিছু থাকতো। তো যেহেতু দুইজন একসাথে থাকতো ওই ফ্ল্যাটে, তার ভাগাভাগি করে নেয় যে উইকলি কে রান্না করবে কে বাজার করবে, দুইজনই ভাগাভাগি করে নেয়। সেদিন রবিবার ছিল, তার এটুকু মনে আছে যে সেদিন রবিবার ছিল। রবিবার দিন হিয়া রান্না করতেন নাকি তার যে ফ্রেন্ড, আর তার পরের দিন পরীক্ষা থাকবার কারণে সে পড়ছিল। হিয়ার ওনার পড়াশোনা হয়তো বা সে আগে কমপ্লিট করেছে বা কিছু। তো উনি পড়ছিলেন, এমন সময় সারা শরীরে একটা বাতাস অনুভূত হয়, ঠান্ডা বাতাস। আচ্ছা। তাপ রেগুলারলি ঠান্ডা বাতাস, ওই ঠান্ডা বাতাস মানে শরীরে আসার পরে অনুভূত ছিল যে না আজকে একটা ঝড় হবে, ঠান্ডা একটা আবহাওয়া আর কি। তো ওই মুহূর্তে ওই জায়গায় প্রচুর কারেন্ট যেত আর কি, ঘন্টার পর ঘন্টা কারেন্ট যেত। তো এমন সময় কারেন্টও চলে যায় এবং বাতাসটা অনুভূত হতে থাকে। তো আশেপাশের দরজা জানালা সব বাড়ি খাচ্ছিল, গাছের পাতা নড়ছে, তো বোঝা যাচ্ছে যে ঝড় আসবে। তিনি এমন সময় ডাকলেন, এই তো রান্না হয়েছে, তুই একটু জানালাগুলো একটু লাগা। তো তিনি কোনো সারা শব্দ পেলেন না। সারা শব্দ না পাওয়ার কারণে তিনি চার্জ লাইট চালালেন, মোমবাতি না রাসেল ভাই, চার্জ লাইট। ও তাদের বাসা থেকে চার্জ লাইট পাঠিয়ে দেয়, যেহেতু কারেন্ট যায় বারবার। তো চার্জ লাইট নিয়ে তিনি রান্নাঘরের দিকে যান, কারণ তিনি জানেন যে উনি রান্না করতেই গেছেন। সাথী আপু যখন রান্না করতে রান্নাঘরের দিকে যায়, তার মাথাটা মানে তার পাটা একটা কিছুর সাথে বাড়ি খায়, খুব সফট কিছুর সাথে। সাথে সাথে তিনি চার্জ লাইটটি নিচে নামিয়ে দেখেন যে তার পায়ের পা একটি মাথার সাথে বাড়ি খেয়েছে, সেটি হচ্ছে তার ফ্রেন্ডের মাথা, এবং পুরো দেহটি যে জায়গায় পাতিল টাতিল ধোয় সেই জায়গায় আছে। এইটা শোনার পর না কি হল, উনি জাস্ট এতটুকু বলতে পারছে যে আমি ফিল করেছিলাম আমার পুরো বডিটা ঠান্ডা হয়ে গেছে, আমি আর কিছু মনে করতে পারছি না। যখন আমার জ্ঞান ফিরে তখন আমাকে হিয়াই পাশে ছিল। আমি অক্ষত অবস্থায় কিভাবে আমার কাছে আসে, আমি তো আমার পা দিয়ে এক্স্যাক্টলি ওই জিনিসটাই ফিল করেছি। অক্ষত অবস্থা আমাকে জাগাচ্ছে, কি হয়েছে তোর? আমি ওকে সবকিছু বললাম যে আমি রাতের বেলা এগুলো দেখেছি। বলে আমি তো ওয়াশরুমে ছিলাম, আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি তুই রান্না করে পড়ে আছিস। তো জিনিসটা ওই দিন হওয়ার পরে তিনি ভালো করে বোঝান, ওই যে হিয়া ফ্রেন্ডটি ছিল তাকে ভালো করে বোঝান, তোর হ্যালুসিনেশন, এটা তোর ভুল ধারণা। হয়তো ওই দিন কারেন্ট ছিল না, তোর কিছু মন হয়েছে, হয়তো বা তুই অন্য ধ্যানে ছিলি, পরের দিন এক্সাম ছিল, তোর মাথায় প্রেশার ছিল। কিন্তু উনি এই জিনিসটা মানাতেই পারে না যে আমি একদম চাক্ষুষ দেখেছি আমার পায়ের সামনে, হাত পায়ের সাথে তোর মাথাটাই বাড়ি খেয়েছে। বলে কি বলছিস, যা বলতে বল, আমার মাথা কিভাবে বাড়ি করবে, সম্ভব না। যাই হোক, কনভারসেশনটা বেশি দূর আগায় নাই এবং তিনি মাথার মধ্যে পানি দিয়ে ওই দিন কিছুটা স্টেবল হলেও পরের দিন আর স্টেবল হতে পারেন নাই রাসেল। ঘুম ভাঙে তার রাতে 2টার দিকে এবং গভীর রাত সেদিন। গভীর রাতে তার ঘুম ভাঙে এবং ঘুম ভাঙার পর মোস্ট অফ দ্য টাইম তিনি ওয়াশরুমের জন্যই প্রসিড করেন আর কি। তো ঘুম থেকে উঠে উনি লাইট জ্বালাতেই দেখলেন যে ওনার পুরা পাশে হিয়া শুয়ে আছে এবং পুরা ফ্লোর জুড়ে হাত যেরকম ভাবে নড়াচড়া করে, মানে হাত অনেকগুলো হাত নড়াচড়া করছে হাতগুলো।
এইটা দেখে তুমি আবারও মনে করুন আবারও ওনার অবস্থা খুব খারাপ। ওনাকে ডেকে তুলেন, ডেকে তোলার পরে আর ওনার কিছু মনে নেই। আচ্ছা। তো পরের দিন উনি ওই যে পাশে ওনার যে ফ্রেন্ড ছিলেন হিয়া, উনি বলছেন যে তোর অবস্থা খুব খারাপ, আমি একজন হুজুরের কাছে তোকে নিয়ে যাব। হুজুরটি আমি প্লেসটি বলে দিই, উনি মিরপুর মাজার শরীফের ঠিক অপোজিট, নদীর অপোজিটে গুদারাঘাটের অপোজিটের ওই কিছু একটা এরিয়াতে থাকতেন ওই হুজুরটি, যার কাছে ওনাকে নিয়ে যাবে আর কি। তো বলে আমাকে কিছু একটা কর, আমার অবস্থা খুব খারাপ, আমি যেসব জিনিস আগে আজকে কালকে হচ্ছে আমার সাথে এগুলি খুব অ্যাবনর্মাল। আচ্ছা। তো ওই আপুটি মানে হিয়া আপুটি উনি সাথী আপুকে ওনাকে নিয়ে গেলেন হুজুরের কাছে। রাসেল ভাই যে হুজুরের কাছে যেতে হলে তাকে 3-4 ধাপ পেরিয়ে যেতে হয়েছে। লাইক একজনের কাছে বলেছে, উনি আরেকজনের কাছে রেফার করেছে, আরেকজন আরেকজনের কাছে রেফার করেছে, আরেকজন আরেকজনের কাছে রেফার করেছে, রেফার করার পর নৌকায় উঠিয়েছে, রাত নদীর ওপারে গেছে, অনেকক্ষণ ওয়েট করার পর জানা গেল যে হুজুর বাংলাদেশে নেই। ও সে খুব ফেমাস একজন হুজুর, আমি ওনার নামও বলছি না, উনি আছেন কিনা এটা উনি বলতে পারেন না, যেহেতু উনি আমাকে ঘটনাটি শেয়ার করেছেন। তো আমি খবরটা নিয়েছি রাসেল ভাই, আমি ওখানে গিয়েছিলাম এবং খবরটা অথেন্টিক রেখেই আমি বলছি যে হ্যাঁ এরকম একজন ছিল এবং হয়তো আছে, কেউ জানে না। ঘটনাটি আজকে থেকে প্রায় 18 বছর আগে, অনেক আগে। তো উনি বললো যে আমরা ওই দিন হুজুরকে যে পাই নাই, কিন্তু ওই দিন না পাওয়াতে কি আমার সাথে বেশি ঘটনাটা আরো কঠিন জটিল হয়ে যাবে, এটা আমি কখনো কল্পনাও করতে পারবো না। বাসায় আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হলো, দরজাটা খুলে রুমে ঢুকতে দেখি আমার রুমে কবর, আমার রুমের কবর খোঁড়া, আমার রুমের মধ্যে খাট নাই, পালঙ্ক নাই, ভাবলেও কেমন লাগে না, কিছু নাই, আমি খালি কবর দেখছি। আমি পাশে হিয়াকেও দেখছি না, ও কই গেল। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরল, আমি দেখি আমি আবারও হিয়ার কাছে, হিয়া আমাকে জাগিয়েছে। আমি ওকে বললাম যে মানে উনি বলছেন যে আমি ওকে বলেছি যে আমি আর এই বাসায় থাকবো না, কোনোভাবেই থাকবো না, বলে আজকে রাতটা কোনোভাবে পার কর, দেখি কালকে কিছু একটা ব্যবস্থা করবো। পরের দিন ওই বাসায় সাবলেট চলে আসে, একটা রুম খালি ছিল। সাবলেট চলে আসার পর ওনার মনের মধ্যে কিছুটা হলেও শঙ্কা কাটে যে আমার জন্য একা আছি, তো একাকিত্বর কোন একটা সুযোগ কেউ নিচ্ছে বা কিছু, আমি শিওর না। ওই দুইজন আসার পর ঠিক 3 দিন পরে, এক্স্যাক্টলি 3 দিন পরে ওই হুজুরের ইয়ার থেকে একটি ফোন আসে পাশের দোকানে। তখন রাস্তায় মোবাইল ফোনের অতটা প্রচলন ছিল না, আসছে নতুন করে। তো পাশে টেলিফোন নাম্বারটা ওই হুজুরের জায়গায় দিয়ে এসেছিল ওরা, যে উনি আসলে যেন ফোন দেয়। হুজুর গিয়েছিলেন পশ্চিমবঙ্গে, উনি ওখান থেকে আসার পরে ফোন দেয় যে আপনি আসেন এবং আমরা আপনার সাথে ইগারলি দেখা করতে চাচ্ছি। হুজুর হঠাৎ করে ইগারলি কেন দেখা করতে চাবে? আমি তো যে আমাকে দেখেও নাই হুজুর, সেটাই তো আমি জানি না কি হলো। হুজুর দেখা করার সময় দিলেন হচ্ছে বুধবার, মঙ্গলবার রাতের কথা রাসেল ভাই, আমার মঙ্গলবার রাতের কথা আমার নিজেরই জিনিসটা বলতে কেমন লাগছে। উনি বললেন যে আমি রাতে আমার ঘুম ভাঙলো এবং ঘুম ভাঙলে এমন অবস্থায় আমার গলাটা কেউ চেপে ধরেছে, হাতটা আসছে খাতের নিচ থেকে, আমি ছটফট করছি, আমি নড়তে পারছি না, ছটফট করছি, আমার গলাটা চেপে ধরছে, আমার মনে হয় এখনই দমটি বেরিয়ে যাবে। আমি পাশে হাত বাড়ি, মানে যে পাশে হিয়া সে পাশে আমার ডান হাত দিয়ে বারবার ধাক্কাচ্ছি, কিন্তু আমি হিয়াকে সাপোর্ট পাচ্ছি না, হিয়ার বডি ধরতে পারছি না। আমার বাম হাত দিয়ে আমি কোনো মতে, কিছুক্ষণ পরে আমার ল্যাম্পের লাইটটি জ্বালালাম, ল্যাম্পটি জ্বলার পরে আর কেউ নাই। আমি পিছনে তাকে দেখি একটা হাত খাটের নিচে চলে গেল পিছন দিক দিয়ে। তো রাসেল ভাই যেটা উনি বললেন যে আমি এগুলি কখনো কল্পনা করি নাই, পাশের রুমে চলে যাই, ওই মুহূর্তে আমি হিয়াকে পাই নাই। ওই দিন রাতটা ক্রস করার পরে বুধবার সকালবেলা হিয়া আমাদের রুমে আসে এবং আমি ওকে পেইল অবস্থায় পাই, এরকম অবস্থায় আমি কখনো ওকে পাই নাই, আমি কখনো ওকে দেখি নাই। এই অবস্থায় ওকে আমি কখনো, এত ফ্রেশ একটা মেয়ে হঠাৎ করে এরকম হয়ে গেল, আমি ওকে খুব জোরে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলাম তুই কই গিয়েছিলি? সে বলল চল আমার সাথে, আজকে বুধবার, আজকে হুজুরের কাছে যাব। সেই মেয়েটি তাকে আবারও একইভাবে একই রেফারেন্সে, তখন আর এত রেফারেন্স লাগেনি কারণ জায়গাটা তারা চিনে গেছে, তো ওই জায়গায় হুজুরের কাছে যায় এবং হুজুর তাকে খুব সাথে সাথে অনেকজন বসেছিল হুজুরের কাছে, হুজুর বলেছে যে সব সিরিয়াল বাদ দিয়ে ওনাকে পাঠিয়ে দেয়। আমি যখন হুজুরের কাছে যে বসি, আমি বারবার হিয়ার দিকে তাকাচ্ছিলাম আর হুজুর আমাকে বলছে আপনি কার দিকে তাকাচ্ছেন? আমি বললাম যে উনি বলছে যে, আমি বললাম যে আমি আমার ফ্রেন্ডের দিকে তাকাচ্ছি। বলে আপনার ফ্রেন্ডের দিকে তাকান, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, শোনেন ওর দিকে তাকায় না। হুজুর বলছে যে ওর দিকে তাকায় না, আমার দিকে তাকায়। আচ্ছা, আপনি যাকে দেখতেছেন তাকে সবাই দেখতে পায় না, আপনি দেখতে পাচ্ছেন, আমি জানি না রিজনটা কি, তবে আপনি যে বাসায় আছেন সেই বাসায় আমাকে একটু যেতে হবে, হয়তো আপনি সেই থ্রুটা নিয়ে আসছেন বা কিছু,
তো ওই আপু বললেন যে আমি কিছু জানি না, আমি এখান থেকে চলে যেতে চাই, আপনি আমার চলে যাওয়ার ব্যবস্থা করেন, আমি যা দেখছি যা আপনি বুঝছেন কিনা আমি জানি না। তো হুজুর বললে আপনি কি কি দেখছেন, তিনি সবকিছু বললেন। বলে কি আমি বুঝতে পারছি, আমি এখানে থাকা অবস্থায় আপনার প্রেজেন্সটা এখানে টের পেয়েছিলাম, আপনি যেখানে এসেছিলেন আমি টের পেয়েছি। আমি সেই জন্যই আপনার সাথে দেখা করার জন্য বলেছি যে ঠিক আছে, সাথে সাথেই ফোন দাও। মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি আপনার এখানে যাব এবং আপনার প্রেজেন্স আপনাকে থাকতে হবে। বলে আমি থাকতে পারবো না, বলে আপনি যদি থাকতে না পান তাহলে আপনাকে সারা জীবন পস্তাতে হবে, আপনাকে ওই জায়গায় থাকতেই হবে। তো রাসেল ভাই উনি বললেন যে ঠিক আছে আমি থাকবো, আমার বাবাকে ডাকতে হবে। তো ময়মনসিংহ থেকে তার বাবাকে তিনি ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসার পরে হুজুরও এখানে গেলেন এবং ওই দিন সন্ধ্যার দিকে ওখানে বললেন যে এই বাড়ির পিছনে আমি একটা জিনিস খুঁড়বো। একজন কোদাল, একজন দা নিয়ে আসলেন, মানে কাঁচি টাচি নিয়ে আসলো আর কি, কোদাল টোদাল নিয়ে আসলো এবং সাথী আপুর প্রেজেন্সে ওই কোদাল দিয়ে ওই বাড়ির পিছনটা খোঁড়া হলো এবং যেটি পাওয়া গেল সেটি হচ্ছে রাসেল ভাই দুটা হাত। এবং সাথে সাথে ওখানে পুলিশকে ডাকা হলো, কিন্তু ওখান থেকে যার সরার তিনি সরে গেছেন। সাথে হুজুর বলেছে আপনি এখান থেকে চলে যান, আপনাকে যেন আমি এই এলাকায় আর কখনো না দেখি। উনি বলেছে কেন এখানে হাত এসছে, কেন কি হয়েছে, কেন আমার গলা কেউ চাপ দিয়েছে, কেন আমি এত হাত দেখেছি, এগুলি আমি আলিফ ভাই আর কারোর কাছে কখনো জানতে চাইনি। আমি অনেক দূরে আছি, আমি কখনো জানবো না। কিন্তু আমি ওই দিন যদি আমি না যেতাম, আমাকে ওইখানে হুজুর আলাদা করে বলেছে যে আপনি এসছেন ভালো হয়েছে, ওই দিন যদি আমি না যেতাম, ওই দিন যদি আমি না থাকতাম, তাহলে হয়তোবা আমি বারবার হিয়াকেই দেখতাম। ওকে, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। আচ্ছা, এই ঘটনাটা যদি আমরা একটা সামারি করি, জি, আসলে কি মনে হয় কেন এরকম হলো? হয়তো রাসেল ভাই আমি যেটুকু বলবো যে ওখানে হয়তো বা কেউকে মেরে ফেলা হয়েছিল। এই হাত দুটোর পিছনে কি লজিক থাকতে পারে? লজিক থাকতে পারে। ওনাকে সাপোর্ট করে, ওনার ঘাড়ে সাপোর্ট নিয়ে হয়তো হুজুরকে দেখে এসে রিভিল করা। এবং এই হাত দুটাই নিশ্চয়ই সেই হাত। উনি বলছে যে আমি আসলে এতটুকু খেয়াল করিনি যে কি হাত, কিন্তু আমার অবস্থা ওখানে হাতের তো অ্যাকচুয়ালি কঙ্কাল বেরো, দুটো হাতের কঙ্কাল এবং পুরো দুটো হাতটা আলাদা পলিথিনে বাঁধা, পলিথিনের ভেতরে ছিল হাত দুটো। সাথে সাথে হুজুর এই যে বললেন, এটা প্রচুর লোক জমে গিয়েছিল। এই যে হুজুর যে বললেন যে তোমাকে যেন কোন এলাকায় কখনো না দেখি, এটা ব্যাপারটা হুজুরের এই কথাটার কখনো উনি বিশ্লেষণ চায় না, কিন্তু উনি বলেছেন যেটা যে আমি যতটুকু বুঝেছি হয়তোবা আমি এখানে আরেকটু আমাকে হয়তো আরো সাপোর্ট নিতাম, আমি সেটাই আমাকে হয়তো আরো ক্ষতি করে অন্য কিছু দেখে না, হয়তো কেউ জানতো না, এটা জানানোর জন্যই আমার সাপোর্ট নিয়েছে, হয়তো হুজুরই বের করতে পারতো। সেটা হিয়া কে, ওনার তো অস্তিত্বই নাই। সেটাই কে এটা, ওনার মানে সাবজেক্টও ছিল না, উনি সাথে ওনার একা থাকতো, কেউ বলতেও পারবে না যে ওনার সাথে কেউ আছে কি আছে না, আদৌ ছিল কিনা। হুজুর বলছে যে তুমি কার দিকে তাকিয়েছো, ও নাই, কিন্তু তুমি ওর দিকে তাকাও, সেটাই আমার দিকে তাকাও। সেটাই তাই হবে। থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথি তানভীর ভাইয়ের কাছে। আপনার ঘটনা শুনবো আমরা এবং শুনি আপনার ঘটনা। শুভ জন্মদিন বুথ এফএম। আজকে 6 বছর পার করলেন, তো আমি কামনা করছি যে এটি আরো কন্টিনিউ করবে এবং বিশেষ করে রাসেল ভাই আপনাকে এবং মাসুম ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কারণ এটা সম্ভব হয়েছে আপনাদের জন্য। এবং আমি জানি না আপনারা ডেডিকেট করেছেন কাকে আজকের এই জন্মদিনটাকে, তবে আমি বলবো যে এই ক্ষেত্রে সবচেয়ে বড় দাবিদার যারা, তারা হচ্ছে আমাদের যে শ্রোতা আছে তারা। কারণ এই শ্রোতাদের এত পপুলার একটা এই প্রোগ্রামটা, এই শ্রোতাদের কারণে কিন্তু আসলে এই যাত্রাটা এত দীর্ঘ হচ্ছে এবং আরো বাড়বে। তো ধন্যবাদ যারা বুথ এফএম এর শ্রোতা। আজকে আসলে বাবু ভাই তার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, তো আমি হঠাৎ করে আমার মনে হলো যে আসলে এতদিন আমি শেয়ার করেছি আমার যারা ক্লোজ যারা আছে বা আমার সাথে যারা আগে তাদের ঘটনা শেয়ার করেছে, তো আমি আজকে আমার একটা ছোট্ট একটা ঘটনা আমি শেয়ার করবো। এটা আমি আসলে কখনো কাউকে বলিনি, তার একটা কারণ আছে যে পারিবারিক কিছু ইস্যুজ আছে। তো আসলে আমার হোম টাউন হচ্ছে টাঙ্গাইল। আমাদের যে বাসাটার যখন 3 তালা করা হলো, বাসাটা একটু মানে পুরোনো আমলের বাসা। এটা ঘটনাটা আপনার 94-95 দিকে। তো 3 তালাটা আমাদের বাসা প্রায় 4000 স্কোয়ার ফিটের উপরে একটা বাসা, একটা ইউনিটের। তো অনেক বড় বাসা। তো আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি, আমি বললাম যে আমি উপরে শিফট হব। তো আমার আব্বু বললো যে ঠিক আছে, তুমি কি একা থাকতে পারবে কিনা। তো আমি বললাম যে না, অসুবিধা হবে না। তো দরজা জানলা সবই হয়েছে, ইলেকট্রিক লাইনও আছে, কিন্তু ফ্লোরটা তখনও করা হয়নি।
তো আমি একটা রুমের মধ্যে থাকি, আর পুরো 3 তলাটা খালি, একদম পুরো 3 তলাটা খালি। তো আমি মাঝে মাঝে মানে প্রায় প্রতিদিন রাত্রেবেলা আমি একটা ওই ছাদের মধ্যে শব্দ পেতাম, যে ধুম ধুপ 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 শব্দ পেতাম। আমি অনেক দিন খুঁজেছি যে এই শব্দের উৎস কোথায়, আমি কখনো পাইনি। তা আমি আবার এটা চিন্তা করলাম যে আমি কি বাসার কারোর সাথে শেয়ার করবো কিনা। তা আবার চিন্তা করলাম যে শেয়ার করলে তো আমাকে থাকতে দিবে না, মানে একা থাকার, ওই বয়সে একা থাকার, একটা রুমের মধ্যে একটা ইয়ের মধ্যে থাকার মজাটাই আলাদা। আমি যখন যা খুশি করছি, পড়াশোনা করছি, এটা করছি সেটা করছি। তো আমি শব্দ পেতাম, শব্দগুলো আমি আমি ছাদে রাত্রেবেলায় 12টা-1টার দিকে আমি ছাদে যে ঘুরেছি, বাসার আশেপাশে আমি ঘুরেছি যে কোথা থেকে শব্দটা আসে, আমি কোথাও কখন ট্রেস করতে পারি। তো একদিন রাত্রেবেলায় আমি শুয়ে আছি, তখন ধরেন 12টার দিকে আমি ঘুমিয়েছি, 2টা-3টা বাজে। আমি মানে সময় জানি না, আমি আবার একটু অন্ধকারে ঘুমাই, মানে লাইট জ্বালিয়ে বাই করে আমি পছন্দ করি। তো আমার ওই ডাবল বেড, তো ডাবল বেডে সাধারণত একটা মানুষের কতটুকু জায়গা লাগে, তো এক পাশ খালি আছে। আর আমার মাথাটা বালিশ, আমি একটু উঁচু বালিশ ইউজ করি, মাথাটা হচ্ছে আপনার ঠিক বেডের থেকে বের হয়ে গেছে। তো হঠাৎ করে আমার মানে আমি ঘুমাচ্ছি, হঠাৎ করে আমার সিক্স সেন্স কাজ করলো যে আমার বিছানার মানে আমার ঠিক পাশে কে যেন শুয়ে আছে এবং সে যেন উঠে বসে। তো একটা মানুষ শুয়ে আছে, উঠে বসা যে মুভমেন্টটা, যে বিছানার মধ্যে যে একটু শব্দ হওয়া বা একটু, আমি স্পষ্ট টের পেলাম। আমি টের পাওয়ার সাথে সাথে আমার মাথার মধ্যে আমি মানে আমার পাশে তো কেউ নেই, কিন্তু উঠে বসলো কে। তা আমি চুপ করে একদম ফ্রিজ হয়ে গেছি। তা আমি দেখলাম যে সে আবার বেডের থেকে উঠে দাঁড়ালো। যখন দাঁড়িয়েছে তখন কিন্তু বেডটা আপনার একটা ভারমুক্ত হলো, যে মানে একটা মুভমেন্ট, এটা আমি স্পষ্ট আমি টের পেলাম। তা আমার মাথার মধ্যে আমি ঘুরছে যে আমি প্রচন্ড ভয় পেয়েছি, এখন আমি কি করবো, একটা শরীর একদম পুরো শক্ত হয়ে আছে। এই মোমেন্টে দেখলাম যে আমি মানে চোখ বন্ধ করে আমি টের পাচ্ছি যে সে কি করলো, আস্তে করে উঠে যখন দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর আস্তে 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 সে আমার পেছনে আসছে। পেছনে আসার পরে ঠিক আমি কিন্তু বললাম যে আমার বালিশটা উঁচু, মাথাটা বেডের থেকে বাইরে, একটু বাইরে, ঠিক আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে। মাথার কাছে যখন এসে দাঁড়িয়েছে, তার যে নিঃশ্বাসটা আমি টের পাচ্ছি। আমার কপালের দিকে যে গরম বাতাসটা আছে, সেই বাতাসটা টের পাচ্ছি, এবং তার পেটটা যে নিঃশ্বাসের সাথে সাথে আপনার আপ ডাউন করছে, সেটা আমি একদম সুস্পষ্ট ভাবে আমার চুলের মধ্যে আমি টের পাচ্ছি। আমি তো প্রচন্ড ভয়, এখন আমি কি করবো, আমি চিন্তা করলাম যে এখন আমি মানে এই ভয়টা কাটানোর জন্য আমি কি করবো। তা আমি কিছুক্ষণ চিন্তা করে বললাম যে একটাই মতো উপায় আছে, সেটা হচ্ছে লাইট জ্বালা। আমি যদি লাইট জ্বালাতে পারি তাহলে হয়তো বা আমি মানে এখান থেকে রেস্কিউ পাবো। এখন লাইট যে জ্বালাবো, লাইট তো ধরেন সুইচ বোর্ডটা একটু উপরে, আমার পাশে সুইচ বোর্ডটা উপরে। তা আমি একটা লাফ দিয়ে আমি সুইচ বোর্ডে চিন্তা করলাম যে কোন সুইচটা, কারণ লাইটে তো অনেকগুলো সুইচ বোর্ড আছে, ফ্যান আছে, আছে, আমি সবগুলো সুইচ একবারে দিয়ে দেখি। একবারে দিয়ে যাওয়ার পর দেখি যে না, কিছু নেই। এরপরে আমি আরো মানে আমি এরপরে থেকে আমি কখনোই আপনার হচ্ছে লাইট অফ করে আমি আর ঘুমাতাম না, আমি সবসময় লাইট জ্বালিয়ে ঘুমাতাম। তখন আমি মাঝে মাঝে টের পেতাম যে আপনার হচ্ছে যে জানলা দিয়ে আমি দেখতাম যে কেউ একটা শ্যাডো আপনার মুভ করছে। তা আমি যেহেতু মানে তখন হচ্ছিল ইয়াং, মানে এই ভয়টা, আর আমি তখন বললাম যে দোয়া টোয়া পড়ে সবসময় আমি ঘুমাতাম। কিন্তু আমি কখনোই নেভার এভার আমি এটা আমার প্যারেন্টসের সাথে বা কারোর সাথে আমি কখনো শেয়ার করিনি যে এটা হ্যালুসিনেশন কিনা, আমি জানি না। বাট হ্যালুসিনেশন হলে আমি যে ছাদের উপরে যে ধূপ ধূপ শব্দটা আমি কিভাবে, এটা তো আমার হ্যালুসিনেশন না, কারণ আমি অনেকবার ট্রেস করেছি, আমি কখনোই পাইনি। এটা আমার একটা ছোট্ট মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার কাইসার আহমেদ সেদিনের সেই ঘটনাটি। সেটা হচ্ছে যে আমার এসএসসি পরীক্ষার সময় আমার আব্বা মারা যায়। আব্বা মারা যাওয়ার পরে আমি ঢাকায় খালাম্মা খালুর কাছে মানুষ হয়েছি। এই পর্যন্ত আমি খালাম্মা খালু মানে আমার দেখাশোনা করেন। ওকে। তো আমি ঢাকায় আসার পর খুব অনেকদিন পর পর বাড়ি যাই। আর স্বাভাবিকভাবে আমি বাড়ি গেলে পড়াশোনা কম করি এবং আড্ডাটা বেশি দিই, এবং আমার বন্ধু বান্ধব প্রচুর, যে কারণে আম্মাও চায় না যে আমি বেশি বাড়ি আসি, মানে আমার জন্য যে ওখানে থাকলেই পড়াশোনা বেশি করবে। তো প্রথমে আমাদের গ্রামটার একটু বর্ণনা দিই যে চাঁপাইনবাবগঞ্জ জেলার লাস্ট স্টেশনটা হচ্ছে রহনপুর স্টেশন, মানে ওটার পরে ইন্ডিয়া, যার ফলে মানে আমাদের রহনপুর গ্রামে অসংখ্য পাগল দেখা যায়। মানে সম্ভবত ট্রেনে উঠে যাওয়ার পর ট্রেন আমাদের এখানে অনেকক্ষণ থাকে, ট্রেন 1-2 দিন থেকে যায়। যখন দেখে যে চলছে না, তখন হয়তো তারা নেমে পড়ে, যার কারণে বিচিত্র রকমের পাগল কিন্তু মানে 2-1 মাস পর পরই সেখানে দেখা যায়।
তো রহনপুর বড় বাজার যেটা, সেখানে একজন পাগল ছিলেন, ওর নাম হচ্ছে সামু পাগল। আমরা স্থানীয়ভাবে তাকে সামু পাগল বলি। তো সামু পাগল ওর হচ্ছে যে পাগলরা সাধারণত একটু অপরিষ্কার হয় এবং মানে চুল অপরিষ্কার হয়, দাড়ি অপরিষ্কার করে না ঠিক মতো। কিন্তু ওটার সে বিপরীত ছিল। আচ্ছা, সুদর্শন ছিল চেহারা, ফর্সা, মুখ ভর্তি কালো দাড়ি, আর চুলও অনেক ঘন এবং খুব বড় না, কিন্তু মানে ঘনত্বের কারণে মনে হতো যে অনেক বেশি চুল। এবং আমি দেখেছি ওনাকে যে উনি বসতো মুনি ঋষিদের মতো, চাল চলনে একটা আভিজাত্য ছিল। এবং মানে পাগলরা পাগলামি করতো, কিন্তু পাগলামি করতে আমি কখনো দেখি না। এই রহনপুর বড় বাজার যেটা, মানে বাজারে একটা, ওই বড় বাজারে সিলেক্টিভ 5 থেকে 6টা দোকানে সে নিয়মিত বসতো, আর ওখানেই থাকতো, ওখানেই ঘুমাতো। বাজারের যে ছাউনিগুলো, যে দোকানগুলোতে বসতো, তো বসতো। আবার মুনি ঋষিরা ধ্যান করে যেভাবে, ঠিক ওইভাবে বসতো, আর বিড় নিজে নিজে কি বলতো। আর সিগারেট খেত, সবসময় হাতে দেখতাম সিগারেট। ওই নির্দিষ্ট কয়েকজন লোকের কাছে চাইতো কিছু, কেউ দিলে খেত, না দিলে খেত না, এবং উপদ্রব করতো না সে। ওকে, এই কারণে তাকে মোটামুটি এখনো আমার মনে হয় যে সবাই খুব বেশি সমাদর করে বা সবাই তাকে পছন্দই করে বলা যায়। তো আমি আব্বার মৃত্যুর পর খালু আমাকে ঢাকায় নিয়ে চলে আসে। আমি ঢাকার বিসিএসসি কলেজে ভর্তি হই। একবার প্রায় 1 বছর পরে আমি বাড়ি এলাম। ওকে, বাড়ি যাওয়ার পরে নাইট কোচে বাড়ি গেছি, সকালবেলা পৌঁছেছি, রেস্ট নিয়ে বিকেলবেলা বের হয়েছি। বিকেলবেলা বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা। আমি মানে এখন পর্যন্ত এখনো বাড়ি গেলে আম্মার প্রচন্ড বকা খাই এবং প্রচুর রাত করি, মানে বাসায় ফিরতে রাত হয়ে যায়। তো তখন আড্ডা দিতাম। আমাদের ওখানে একটা সিনেমা হল আছে, মুক্তাশা সিনেমা হল। ওই সিনেমা হলে আমরা প্রত্যেক মানে বন্ধুরা আড্ডা দিই সবাই, এবং রাত হয় অনেক। তো একদিন আড্ডা দিতে প্রায়, এটা হচ্ছে 2000 সালের ঘটনা। 2000 সালের ঘটনা। তখন আমি কলেজে 2য় বর্ষে পড়ি। আচ্ছা, তো আড্ডা দিলাম অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে আমি বাড়ি যাব। রহনপুরের সবচাইতে সুন্দর এবং বড় কবরস্থানটা হচ্ছে খড়মোড় এলাকায়। খড়মোড়, ওইখানে এক সময় খড় ছিল, মানুষজন বসবাস কম ছিল। ওই গবাদি পশু, গরু ছাগল, যে জেলখানা যেটা, আচ্ছা, সেটা খড়। তো ওই জন্য ওই জায়গাটার নামকরণ খড়মোড়। তো ওই খড়মোড়ে আমাদের নতুন বাড়িটা, ওই বাড়িতে আমরা এখন থাকি। তো ওই সবচেয়ে সুন্দর বড় কবরস্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব, এবং কবরস্থান সম্বন্ধে আর যা থাকে যে খুব ভয়ঙ্কর এটা সেটা, আমাদেরটা সেটা না। আমাদেরটা হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব চমৎকার একটা কবরস্থান। ওইখান থেকে আমার বাড়ি যেতে হেঁটে যেতে 5 মিনিট লাগে। আচ্ছা, ওইখান দিয়ে যেতে হয়। তো রাত 12:30 1টা প্রায় বেজে গেছে আড্ডা দিতে। আমি গেলাম কবরস্থানের পাশ দিয়ে। তো সামু আসছে, সে নির্দিষ্ট কয়েকজনকে যে পছন্দ করতো, তো ওর মধ্যে আমি একজন ছিলাম। আচ্ছা, তো সামু এসে বলছে যে টাকা দে। আমিও আবার তুই বলতাম ওকে। তুই বলতাম, আসলে বলাটা আসলে ঠিক না, বলতাম কেন জানি। বলছে যে টাকা দে। তো আমার তাকে ভালো লাগতো, কারণ সে একটা পাগল, কিন্তু ওই যে মুনি ঋষিদের মতো চলাচল, কোনো পাগলামি করে না, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দীর্ঘদিন থেকে তাকে দেখে আসছে ছোটবেলা থেকে। প্রায় 20 বছর একই জায়গায় ছিল, যার ফলে একটা মায়া মমতা কাজ করে তার প্রতি। আমি অনেকদিন পরে বাড়ি গেছি, আমি দিলাম টাকা দিয়ে। পরের দিনও বিকেলবেলা বের হয়েছি, 1টা 2টা পর্যন্ত ঘুমাই, কাজ থাকে না বাড়িতে গেলে কোনো। আর আম্মাও বকাঝকা তখন একটু কম করে, ভাইয়া একটু বকাঝকা করে। তো আবার আড্ডা দিয়েছি, ঘোরাফেরা করেছি।
আমার কোনো বন্ধুর বাড়ি মানে খড় মোড়ে না, বিভিন্ন জনের বিভিন্ন জায়গায়। ওকে। তো আমি আবার বাড়ি আসছি 12:30 একটা, আর তখন কবরস্থানটা মানে এখন সেটা বাউন্ডারি দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত লাইট লাগানো হয়েছে, তখন এটা ছিল না। ওকে। এবং ওইখানকার মোড়টা তো অনেক ক্লিনিক হয়েছে এখন, তো ক্লিনিক গুলো ছিল না, একদম ফাঁকা জায়গা ছিল এটা। আমি আসছি, আস্তে 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 কবরস্থানের পাশ দিয়ে আসছি, আবার সামু আসছে। সামু এসে বলছে যে টাকা দে। আমি কিছু মনে করিনি, আমি দিলাম, চাইতে পারে, স্বাভাবিক। বাসায় চলে গেছে, বাড়িতে চলে গেছে। ভাইয়া বকাঝকা করলো, আম্মারও একটু ঝামেলা হয়, কারণ রাত্রেবেলা আবার আম্মাকে উঠাতে হয়, আমার আম্মা খাবার দেয়। ওকে। পরে 2-1 দিন আসছি, কোনটা 2-1 দিন আমি আর দেখি নাই তাকে। তারপরে একদিন আমি আসছি, এসে ঠিক কবরস্থান পাশ দিয়ে যাচ্ছি, তখনও 1-1:30 বাজে। তো মানে কান্নার আওয়াজ, এই হু 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 করে কান্নার আওয়াজ। তো আমি চিন্তা করলাম যে এখানে মানে কাঁদছে কে। তো দেখলাম যে সামু, ওই এখন যেখানে গেটটা বানানো হয়েছে ওর পাশে, সে ওই মানে জড়সড় হয়ে বসে কাঁদছে। আমি আবার তার পাশে গেছি। পাশে গিয়ে আমি বলছি যে কি ব্যাপার, কাঁদছিস কেন? তো ও কিছু বললো না, ও কিছু না বলে আমি যেদিক দিয়ে আসছি সেই দিকে চলে গেল, মানে বাজারের দিকে গেল। আমি আবার ওর বিপরীত দিকে আমার বাড়ি। আমি আর কিছু বললাম না, আমি তখন আমার বাড়ির দিকে যাচ্ছি। তো একটা কাঠের মিল আছে আমার বাড়ির সামনে, তো ওটার কিছু দূর আসা মাত্র হঠাৎ দেখি সে আবার আমার সামনে। আমি আবার একটু অবাক হলাম যে কি ব্যাপার, ও চলে গেল, আসলাম এখনই আবার সামনে আসলো। এখন আবার সামনে আসলো। অবাক হয়েছি, কিন্তু প্রশ্ন জাগে নাই মনে। সব বিষয়গুলো আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। সে বলছে যে আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে একটা সাদা চাদর দিতে হবে। আমি সাদা চাদর, ঠান্ডা, তখন গরমের সময়। তো আমার মানে এখন যেটা মনে হয়, যেমন একটু আগে যে গল্পটা বলছিলাম যে ওই মহিলার হাসি, তো শামুর চোখ দুইটা মানে কেমন একটা মমতা, মানে সে চাচ্ছে। তো চোখ দুটো আমার খুব মনে পড়ে। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, দিব, যা, ঠিক আছে দিব বলে আমি বাড়ি চলে গেলাম। তারপরের দিন বিকেল বেলা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, বন্ধু রাজু, তাজ, এরা সবসময় আড্ডা দিই একসাথে, বসে আড্ডা দিচ্ছি। আড্ডা দেওয়ার সময় বলছি যে আবদারটার কথা বললাম সামুর, যে সামুর সাথে এরকম দেখা, 2 দিন টাকা দিলাম, এখন আবার ওর নাকি ঠান্ডা লাগছে, সাদা চাদর নেবে। কথা বলা মাত্র ওরা হাসতে লাগছে। তো মানে আমি কিছু বুঝে উঠতে পারছি না, প্রচন্ড হাসতে পারে। কি ব্যাপার, হাসছিস কেন? তো ওরা ফাইজলাম করতে শুরু করলো আবার, যে কি পেয়েছে তোর কাছে? আমি বললাম যে চাদর। কত টাকা দিয়েছিস তুই? আমি কত টাকা দিয়েছিলাম মনে নেই আমার, বললাম যে হ্যাঁ দিয়েছি, এটা সেটা। ওরা আরো হাসছে। তো আমি যখন সিরিয়াস হলাম যে কি ব্যাপার, মানে ঘটনাটা কি বল, তখন বলছে যে শামু তো প্রায় 7-8 মাস আগে মারা গেছে। তো মানে এই কথা শুনে মানে আমিও বুঝতে পারছি না যে মানে ওরা কি আমার সাথে তাহলে কি ফাজলামি করছে নাকি। সেটাই, কারণ আপনার সাথে সামুর তার আগে কয়দিন দেখা হয়েছে? মোট আমার মোট 3বার দেখা হয়েছে, এবং 2বার টাকা চেয়েছে, 1বার চাদর চেয়েছে। একবার চাদর চেয়েছে। মাঝখানে শুধু 2 দিন দেখা হয় নাই তার সাথে আমার, মানে 4-5 দিন প্রত্যেকবার কি গোরস্থানের সামনে দেখা হয়েছিল? প্রত্যেকবার গোরস্থানের সামনে, এবং লাস্টে একবার যে কাছে। কিন্তু আমি তাকে গোরস্থান থেকে আসতে দেখিনি। আচ্ছা, মানে তার আশাটা হয়েছে হঠাৎ, সে কোথা থেকে কোন দিক থেকে আসছে এটা আমার মনে হয়নি। আর মনে হয়নি এই কারণে যে একটা পাগল মানে আসতেই পারে, আমার কাছে সেটা মনে হয়েছে। তো ওরা যখন বললো যে মানে সামু মারা গেছে, তখন আমি আমার ঘটনাটা মিলাতে পারলাম না। তখন আমি মানে কাউকে বিশ্বাস করাতে পারলাম না যে
বিষয়টা আসলে আমার সাথে এই ঘটেছে। তো আমি তাদেরকে সব ঘটনা খুলে বললাম। ওদের মধ্যে হয়তো কেউ বিশ্বাস করলো, কেউ করে নাই। কিন্তু এখন পর্যন্ত আমি যখন মানে যাই বাড়িতে, তো অনেকেই নাকি আমি নিজেও শুনেছি, আমাদের এক কাকা আমাদের এই পাড়ার, উনিও বলেছেন আমাকে যে শামুকে নাকি মানে ওকে দাফন করা হয়েছে আমাদের কবরস্থান, মানে রহনপুর কবরস্থানে, খড়মর কবরস্থানে। তো দেখা যায় নাকি যে শামু ওই কবরের উপরে বসে জিকির করছে। আচ্ছা, তো এই ঘটনাটা মানে আমিও চাই যে এটা কেউ যদি ভুল প্রমাণ করে দিতে পারতো আমাকে, যে না তুমি ভুল দেখেছো, বা তোমার এই জিনিসগুলো ঘটেনি আসলে, হ্যাঁ, যে আসলে তাহলে আপনি অনেক খুশি তাহলে হতেন। আমিও অনেক খুশি হতাম। যে আমার ভয় লেগেছে বা আমি খুব ভয় পেয়েছি বা আমার খুব খারাপ লেগেছে তা না, আমার ভালো লেগেছে যে একটা মানুষ দেখা দিয়েছে আমার কাছে কিছু চেয়েছে, আমার সেটা মানে ভিতরে ভালো লেগেছে। কিন্তু যখন মানুষ বলে যে না এসব কিছু না, এটা তুমি ভুল দেখেছো, এখন দেখেছি তো আমি, বুঝবেন আপনি, মানে একদম আপনি কি করে বুঝবেন যে আমি ভুল দেখেছি না ঠিক দেখেছি? দেখেছি তো আমি, এবং আমি দেখেছি, আমি শামুকে দেখেছি, সে এসেছে। এবং আমিও চাই যদি কেউ এটা প্রমাণ করে দিতে পারে যে না আসলে তুমি দেখোনি, কারণ আমার কাছে তো এখন এটা রহস্য হয়ে আছে যে কেন আপনি একদমই বিলিভ করতেন না ব্যাপারগুলো যে এরকম হতে পারে বা এর ধরনের না। কোনো কিছু। সুতরাং এমন না যে মানে একটা জিনিস পরপর 3 বার ঘটেছে আপনার কাছে, হ্যাঁ এবং আপনি জানতেন না যে এই লোকটা জীবিত না মৃত। হ্যাঁ, আমি জানতাম না, কারণ হচ্ছে যে একটা পাগল বেঁচে আছে না মারা গেছে, তো এটা একটা important কারো মানে কাছে না বন্ধুদের ব্যাপারটা। আড্ডার ভিতরে এটা একটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। তো যখন আমি শুনলাম যে প্রায় 7-8 মাস আগে শামু মারা গেছে, তখন মানে আমি মানে ঠান্ডার হয়ে গেছেন যে এটা কিভাবে সম্ভব হলো। আমি কি বলবো, মানে বোঝাতে পারছি না যে এটা কি করে সম্ভব। যদি আসলে প্রত্যেকের জীবনে এরকম একটা করে ঘটনা ঘটতো তাহলে হয়তো বোঝানো যেত যে না ভাই যা দেখেছি, মানে এটা বলে বোঝানো যাবে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় ভৌতিক আড্ডায়। আমরা জানি কিছু সত্য ঘটনা থাকে যা কল্পনাকেও হার মানায়। আজকের ঘটনাটি আমাদের এক লিসেনার পাঠিয়েছেন তার নিজের জীবনের এক অভিশপ্ত রাত নিয়ে। এই গল্পটি শোনার পর আপনি নির্জনে একা হাঁটতে 2 বার ভাববেন। চলুন সরাসরি চলে যাই সেই গা শিউরে ওঠা কাহিনীতে। ঘটনাটি 1998 সালের। আমাদের লিসেনার নাম তার জাহিদ। জাহিদ তখন কলেজের ছাত্র। এক শীতের রাতে তার এক বন্ধুর বোনের বিয়ের দাওয়াত খেয়ে ফিরতে অনেক দেরি হয়ে যায়। ফেরার পথ ছিল মাত্র একটি, গ্রামের সেই পুরনো শ্মশান আর তার পাশেই বয়ে যাওয়া মরা নদী। গ্রামের মুরব্বীরা বলতেন এই শ্মশানে এককালে এক তান্ত্রিক নরবলি দিত, যার ফলে এই জায়গাটা আজও অভিশপ্ত। রাত তখন প্রায় 2:30, চারপাশ কুয়াশায় ঢাকা। জাহিদ সাইকেল চালিয়ে ফিরছিল। হঠাৎ সে দেখল শ্মশানের ঠিক মাঝখানে বড় একটা চিতা জ্বলছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আশেপাশে কোনো মানুষ নেই। ধোঁয়াগুলো উপরে না উঠে মাটির সমান্তরালে সাপের মতো কিলবিল করে জাহিদের দিকে এগিয়ে আসছে। জাহিদ যখন চিতাটার পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ তার সাইকেলের চেইনটা ছিঁড়ে গেল। সে সাইকেল থেকে নামতেই এক অদ্ভুত গন্ধ পেল, ঠিক যেন পচা শ্যাওলা আর পোড়া মাংসের মিশেল। ঠিক তখনই চিতার ওপাশ থেকে একটা সাদা অবয়ব উঠে দাঁড়ালো। অবয়বটা কোনো মানুষের মতো নয়, তার উচ্চতা ছিল প্রায় 7 থেকে 8 ফুট। জাহিদ ভয়ে জমে গেল যখন দেখল সেই অবয়বটার কোনো মুখ নেই, শুধু কপাল থেকে থুতনি পর্যন্ত একটা লম্বা ফাটল, আর সেই ফাটল দিয়ে গুড়গুড় করে রক্ত বের হচ্ছে। সে ফিসফিস করে জাহিদকে ডাকল, কিরে একা যাচ্ছিস? আমার চিতার আগুনটা যে নিভে যাচ্ছে, একটু রক্ত। জাহিদ সাইকেল ফেলে দৌড় দিল, কিন্তু সে যত জোরে দৌড়াচ্ছে মনে হচ্ছে শ্মশানটা ততই বড় হয়ে যাচ্ছে। সে বারবার ঘুরে ফিরে একই চিতার সামনে চলে আসছে। হঠাৎ সে দেখল রাস্তার মাঝখানে একটা ছোট বাচ্চা বসে কাঁদছে। জাহিদ ভাবল বাচ্চাটাকে উদ্ধার করবে, কিন্তু কাছে যেতেই
বাচ্চাটা মুখ ঘুরিয়ে হাসল। সেটা কোনো বাচ্চার হাসি ছিল না, ছিল এক বৃদ্ধ তান্ত্রিকের হাসি। বাচ্চাটার দাঁতগুলো ছিল সুইয়ের মতো ধারালো। ঠিক সেই মুহূর্তে জাহিদ দেখল তার চারপাশে মাটির নিচ থেকে শত শত কঙ্কালের হাত বেরিয়ে আসছে। হাতগুলো তার পা চেপে ধরে মাটির নিচে টেনে নিতে চাইল। জাহিদ অনুভব করল তার শরীরের রক্ত হিম হয়ে আসছে। সে মরার আগে শেষবারের মতো আল্লাহর নাম নিয়ে জোরে চিৎকার দিল। পরদিন সকালে গ্রামের লোকেরা জাহিদকে শ্মশানের এক পুরনো কবরের ভেতর থেকে উদ্ধার করে। তার সারা শরীরে কামড়ের দাগ ছিল, যা কোনো মানুষের দাঁতের দাগের মতো নয়। জাহিদ 3 মাস পর্যন্ত কোনো কথা বলতে পারেনি। আজও যখন অমাবস্যার রাত আসে, জাহিদ তার জানালার ওপাশে সেই 7 ফুট লম্বা অবয়বটাকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে আজও রাতে একা বের হয় না, কারণ সে জানে সেই অতৃপ্ত আত্মা আজও তার রক্তের অপেক্ষায় আছে। শ্মশান বা কবরস্থানের নিস্তব্ধতা কখনো কখনো অনেক বড় বিপদের সংকেত দেয়। জাহিদের সেই ভয়ঙ্কর রাত আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই পৃথিবীতে একা নই। আপনার কাছেও কি এমন কোনো রহস্যময় বা ভৌতিক অভিজ্ঞতা আছে? দেরি না করে আমাদের ইমেইলে লিখে পাঠিয়ে দিন। আপনার নাম ও ঠিকানা গোপন রেখে আমরা আপনার গল্পটি শোনাব। আর প্রতিদিন রাত 9:15 এরকম হাড়হিম করা কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের গল্পটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ সাবধানে থাকুন।